গত সপ্তাহে একজন টেক কনসালটেন্টের সাথে একটা আলোচনায় জড়িয়ে পড়েছিলাম। মানে লোকটার ভেতরে কার্যত একটা একটা নৈতিক বিজয়ের অনুভূতি কাজ করছিল। আচ্ছা। আব উম কি নিয়ে কথা হচ্ছিল? সে তার ট্যাবলেটে তেহরানের ছাদে স্টারলিংক টার্মিনাল বসানোর কিছু ছবি দেখাচ্ছিল আমাকে। আর তার চোখ দুটো এমনভাবে জলজল করছিল, মানে ঠিক আমরা শেষ পর্যন্ত জিতেছি ধরনের একটা তীব্রতা ছিল সেখানে। ওহ, বুঝতে পারছি। সেই চেনা আখ্যান। হ্যাঁ, তার কাছে এই মসৃণ সাদা স্যাটেলাইট ডিশগুলো কেবল কোনো হার্ডওয়্যার ছিল না, এগুলো ছিল তার ভাষায় চূড়ান্ত ফ্রিডম হ্যাক। সে বলছিল এটা নাকি সিলিকন ভ্যালির তরফ থেকে এমন একটা সরকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, যাকে সে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক বিশৃঙ্খলার কারখানা হিসেবে আখ্যায়িত করছিল। পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশৃঙ্খলা, মানে শব্দচয়নগুলো লক্ষ্য করার মতো। একদম। সে বারবার অনিবার্য আর মুক্তি শব্দগুলো ব্যবহার করছিল। সে পুরোই বিশ্বাসে মগ্ন ছিল যে কয়েক হাজার হাইটেক বাক্স কার্যকরভাবে কয়েক দশকের পুরনো ভূরাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা তো, মানে ইরানের সিগন্যাল আইন বা গোয়েন্দা তথ্য সম্পর্কে কি তার কোনো ধারণা ছিল? না, বিন্দুমাত্র না। তার কেবল এই নেশাগ্রস্ত বিশ্বাস ছিল যে পশ্চিমা প্রযুক্তি একটা অস্পৃশ্য ঢাল। কিন্তু এরপর আলোচনার মোড় ঘুরে যায়। আমি জানুয়ারি মাসের প্রতিবেদনগুলোর কথা উল্লেখ করলাম। ওই যেখানে বিস্তারিত বলা হয়েছিল কিভাবে ওই একই সরঞ্জামগুলো আইআরজিসির জন্য ডিজিটাল ট্র্যাকিং ডিভাইসে পরিণত হয়েছে। ঠিক। আমি তাকে সেই ট্রায়াঙ্গুলেশন প্রযুক্তির কথা জানালাম, যা প্রতিটি পরিষ্কার লাইন অফ সাইট ছাদকে সাইবার পুলিশের লক্ষ্যে পরিণত করেছে। আর তার আচরণের পরিবর্তনটা ছিল তাৎক্ষণিক। উচ্ছ্বাসটা নিশ্চয়ই গায়েব হয়ে গেল। মুহূর্তের মধ্যে সেই উচ্ছ্বাসিত উত্তেজনা উধাও হয়ে গেল, আর তার জায়গা নিল ছাদের উপর থাকা মানুষগুলোর প্রতি কোনো উদ্বেগ নয়, বরং এক তীক্ষ্ণ আত্মরক্ষামূলক ক্ষোভ। সে প্রযুক্তি নিয়ে কোনো প্রশ্ন তুলল না, সে প্রশ্ন তুলল ভুক্তভোগীদের নিয়ে। মানে দোষটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিল। হ্যাঁ, সে বিড়বিড় করতে লাগল যে তারা নিশ্চয়ই অদক্ষ বা অপ্রস্তুত ছিল। আর তারপর সে এমন একটা কথা বলল যা ছিল ভয়াবহভাবে হৃদয়হীন। সে বলল, ওয়েল, তারা যদি গণতন্ত্র চায়, তবে এর মূল্যের জন্য তাদেরকে বেটা টেস্টার হতে ইচ্ছুক থাকতে হবে। ওহ গড, বেটা টেস্টার, মানুষের জীবন নিয়ে। ঠিক এটাই। একটা মুক্তির উপহার উদযাপনের জায়গা থেকে মানুষের জীবনকে স্রেফ ব্যর্থ ডেটা পয়েন্ট হিসেবে উড়িয়ে দেওয়ার এই আকস্মিক পরিবর্তন আমাকে হতবাক করে দিয়েছিল। এটা পশ্চিমা মিডিয়ার বিক্রি করা বীরত্বপূর্ণ গল্প আর মাঠ পর্যায়ের প্রাণঘাতী বাস্তবতার মাঝের বিশাল ফাঁপা শূন্যস্থানটিকে উন্মোচিত করে দেয়। হ্যাঁ, এটা প্রমাণ করে যে নিউক্লিয়ার মেনেস বা ডিজিটাল সেভিয়র আখ্যানগুলো আসলে ইরানিদের নিরাপত্তার বিষয় নয়, এগুলো অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা মরীচিকা। একদম। নকশাটা এমনভাবে করা হয়েছে যাতে মনে হয় একটা পূর্ব নির্ধারিত সমাপ্তির সিনেমা দেখা হচ্ছে, যেখানে ফ্রেমের ভেতরের আসল মানুষগুলোকে কার্যত একটা ফাঁদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা এই প্রশ্নটি করতে বাধ্য করে যে আসলেই কি একটা সভ্যতাকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে, নাকি স্রেফ ৭০ বছর ধরে শোনানো একটা গল্পের জন্য একটা সন্তোষজনক উপসংহার খোঁজা হচ্ছে। ঠিক এই জায়গা থেকেই আজকের এই গভীর বিশ্লেষণের মূল যাত্রাটা শুরু করা যাক। এই যে পশ্চিমা হস্তক্ষেপ, প্রযুক্তিগত মুক্তির আখ্যান এবং এর আড়ালে লুকিয়ে থাকা সেই ফাঁপা শূন্যস্থানগুলো, এর ভেতরের বস্তুনিষ্ঠ তথ্য আর ইতিহাস ধাপে ধাপে উন্মোচন করাটা জরুরি। হ্যাঁ, শুরুতেই যে ঘটনাটার কথা বললেন, ওই কনসালটেন্টের দৃষ্টিভঙ্গি কিন্তু, মানে এটা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। যখন কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক কাঠামোর ভেতরের মানুষগুলোর আসল ইতিহাস বা তাদের জাতীয় ট্রমাকে অস্বীকার করা হয়, তখন খুব সহজেই বাইরের কোনো প্রযুক্তি তাদের ওপর চাপিয়ে দেওয়া যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো নিয়মিত এক ধরনের রাজনৈতিক উন্মাদনা বা পাগলামির চিত্র দেখা যায়। কিন্তু ওটা মূলত একটা সাজানো মুখোশ। এটা অনেক পুরনো একটা ক্ষতকে ঢেকে রাখে। এই দৃশ্যপটটা বুঝতে হলে তেহরানের একজন বয়স্ক আর্কাইভিস্টের জীবনের দিকে তাকাতে হবে। ধরুন, তার নাম ফারহাদ। আচ্ছা, তার গল্পটা কেমন? তার অ্যাপার্টমেন্টের পরিবেশটা একটু কল্পনা করুন। এটা কোনো রাজনৈতিক কট্টরপন্থীর আস্তানা নয়। এটা একটা স্যাঁতসেঁতে আবছা আলোর ঘর। দেয়ালের কোণ থেকে ওয়ালপেপারগুলো মৃত চামড়ার মতো খসে পড়ছে, আর বাতাসে ভেসে থাকে কড়া আর্ল গ্রে চা এবং পুরনো ক্ষয়ষ্ণু কাগজের এক ভারী গন্ধ। একটা থমথমে স্মৃতিজড়িত পরিবেশ।
তো ফারহাদ সেখানে কি করেন? তার সারা জীবনের কাজ হল ১৯৫৩ সালের আগস্ট মাসের খবরের কাগজের কাটিং সংগ্রহ করা। তার কাছে তার বাবার একটা পুরনো বিবর্ণ ছবি আছে। তার বাবা ছিলেন একজন সাধারণ গণতন্ত্রকামী ক্লার্ক, আর ছবিতে দেখা যায় পশ্চিমা ডলারে পুষ্ট উন্মত্ত এক জনতা তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে প্রহার করছে। মানে এই যে তথাকথিত উন্মাদনা নিয়ে আজকে কথা হয়, তার শেকড় আসলে ওই ১৯৫৩ সালের ট্রমার মধ্যে লুকিয়ে আছে। কিন্তু এর পেছনের কারণটা কি ছিল? এর শেকড় খুঁজতে গেলে আমাদের আরও পেছনে যেতে হবে। মানে ১৯০৮ সালে যখন অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি বা এপিওসি প্রতিষ্ঠিত হয়। এটা তো ব্রিটিশদের তেল কোম্পানি ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কোনো পারস্পরিক লাভজনক বাণিজ্যিক উদ্যোগ ছিল না। এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সম্পদ শোষণের এক বিশাল যন্ত্র। তথ্য ঘাটলে দেখা যায় এই কোম্পানি বছরে প্রায় ২৪ মিলিয়ন পাউন্ড সরাসরি ব্রিটিশ ট্রেজারিতে পাঠাত। সে সময়ে ২৪ মিলিয়ন পাউন্ড! আর সাধারণ ইরানি শ্রমিকদের অবস্থা কি ছিল? সেটাই সবচেয়ে মর্মান্তিক। আবাদান রিফাইনারিতে কাজ করা হাজার হাজার ইরানি শ্রমিকের কোনো ন্যূনতম মজুরি ছিল না, তাদের কোনো সামাজিক নিরাপত্তাও ছিল না। চরম অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে তাদের থাকতে বাধ্য করা হতো। আর এর চূড়ান্ত পরিণতি তো আসে ১৯৫১ সালের এপ্রিলে, যখন ৫০,০০০ তেল শ্রমিক ধর্মঘট শুরু করে। একদম। এটা ছিল শ্রমিক অসন্তোষ ছিল না, এটা ছিল জনগণের একটা রায়। আর এই বিপুল জনমতের চাপেই প্রধানমন্ত্রী মোসাদেক তেল শিল্পকে জাতীয়করণ করে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি গঠন করতে বাধ্য হন। এটা তো একটা স্বাধীন রাষ্ট্রের আইনি সিদ্ধান্ত, কিন্তু ব্রিটেন তো নিশ্চয়ই এটা মেনে নেয়নি। মোটেও না। ব্রিটেন কোনো আন্তর্জাতিক আইন বা কূটনীতির পথে হাঁটেনি। তারা শুরু করে অর্থনৈতিক যুদ্ধ। লন্ডনে থাকা ইরানের ২৫ মিলিয়ন পাউন্ডের সম্পদ আটকে দেওয়া হয়, আন্তর্জাতিক বয়কট আরোপ করা হয়। এমনকি রয়্যাল নেভি দিয়ে ইরানি তেলবাহী জাহাজ আটকের হুমকিও দেওয়া হয়েছিল। আমি এই পুরো কৌশলটাকে একটা নাম দিতে চাই। মানে এটাকে বলা যায় ভূ-রাজনৈতিক গ্যাসলাইটিং। ভূ-রাজনৈতিক গ্যাসলাইটিং শব্দটা বেশ জুৎসই। একটু ব্যাখ্যা করবেন? ধরুন, প্রথমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা স্বাধীন দেশের পায়ের হাড় ভেঙে দেওয়া হলো, তাকে কয়েক দশক স্বৈরাচারের অধীনে পঙ্গু করে রাখা হলো। এরপর যখন সেই দেশটি আত্মরক্ষার্থে একটা কঠোর নীতি গ্রহণ করে, তখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তাদের সেই খুঁড়িয়ে হাঁটাকে জন্মগত বিকলাঙ্গতা বলে উপহাস করা হয়। ঠিক। হ্যাঁ, কারণ ইতিহাস বলে ১৯৫২ সালের জুলাই মাসে ওয়ার্ল্ড কোর্ট কিন্তু স্পষ্ট রায় দিয়েছিল যে মোসাদেকের পদক্ষেপটি ছিল আভ্যন্তরীণ সম্পদের আইনি ব্যবস্থাপনা, তাই এখানে তাদের কোনো এখতিয়ার নেই। কিন্তু আইনি পথে পরাস্ত হয়ে উইনস্টন চার্চিল এবং ডোয়াইট ডি আইজেনহাওয়ার কি করলেন? ১৯৫৩ সালের আগস্টে তারা অপারেশন অ্যাজাক্স অনুমোদন করেন। সিআইএ এবং MI6 তেহরানের দরিদ্র এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে। কৃত্রিম গণ অভ্যুত্থানের বিভ্রম তৈরি করে তারা। ঠিক। মোসাদেককে ক্ষমতাচ্যুত করে শাহকে ক্ষমতায় বসানো হয়। আর এর হাত ধরেই শুরু হয় সাভাক গুপ্তচর পুলিশের ২৫ বছরের নির্যাতন। পণ্ডিত এডওয়ার্ড সাইদের ভাষায় এটাই হল ওরিয়েন্টালিজম। প্রাচ্যকে অযৌক্তিক আর অসভ্য হিসেবে তুলে ধরে পশ্চিমা নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়ার সেই পুরনো খেলা। আর এই একই ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি কিন্তু বর্তমানে পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্র প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, যা উচ্চ পর্যায়ের কূটনীতি থেকে নেমে এসে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে একেবারে শ্বাসরুদ্ধ করে তুলেছে। এখানে মরিয়ম নামের একজন গবেষকের উদাহরণ দেওয়া যায়। তিনি তো মেডিকেল আইসোটোপ ল্যাবে কাজ করেন, তাই না? হ্যাঁ, কাজ নিয়ে কথা বলার সময় তার হাত কাঁপে, কারণ তার ল্যাবের সীসার প্রলেপ দেওয়া ক্যানিস্টারগুলো সম্পূর্ণ খালি পড়ে আছে। পারমাণবিক প্রযুক্তি নির্ভর এই মেডিকেল আইসোটোপগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অবরুদ্ধ। ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় এগুলো তো অপরিহার্য। একদম। প্রতিদিন সকালে তাকে ক্যান্সারে আক্রান্ত রোগীদের বোঝাতে হয় কেন তাদের চিকিৎসা আবারও পিছিয়ে গেল। এই অবরোধগুলো সরাসরি মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আর এর আইনি ভিত্তিটা তৈরি করা হয়েছিল ১৯৬৮ সালের এনপিটি চুক্তির মাধ্যমে, যাকে বিশ্ব নিরাপত্তার ভিত্তি বলা হলেও এটা মূলত একটা আইনি শ্রেণীবিন্যাস বা নিউক্লিয়ার বর্ণবাদ। হ্যাঁ, যেখানে ৫টি রাষ্ট্র স্থায়ী সদস্য, আর কাঠামোটি ধরে নেয় যে তৃতীয় বিশ্বের দেশগুলো এই প্রযুক্তি সামলানোর মতো পরিপক্ক নয়, তারা স্বভাবতই অযৌক্তিক।
এখানেই তো প্রমাণের মানদণ্ডের ব্যাপারটা চলে আসে। মানে পশ্চিমা মিডিয়া প্রতিনিয়ত প্রচার করে যে ইরান বোমা তৈরি থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে আছে। অথচ ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই এর রিপোর্ট এবং আইএইএ এর অনুসন্ধান স্পষ্টভাবে প্রমাণ করে যে ইরানি নেতৃত্ব অস্ত্র তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্তই গ্রহণ করেনি। আর প্রমাণের মানদণ্ডের এই দ্বিচারিতা তো ভয়ঙ্কর। ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কথা ভাবুন, তারা এনপিটি চুক্তিতে স্বাক্ষর পর্যন্ত করেনি। কিন্তু মিডিয়া তাদের নিয়ে তো কোনো আতঙ্ক ছড়ায় না। ঠিক, গাজার মতো জায়গায় লাইভ স্ট্রিমে দেখা হাজারো মৃত্যুর ফরেনসিক ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও মিডিয়া তাকে যাচাই অযোগ্য দাবি বলে সন্দেহ প্রকাশ করে। অথচ অজ্ঞাত গোয়েন্দা সূত্রের ভিত্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অন্ধ আতঙ্ক তৈরি করে। আর এই পারমাণবিক প্রাচ্ছাত্যত্বের সবচেয়ে ভয়াবহ প্রয়োগটা হলো সুইফট মেসেজিং সিস্টেম থেকে তাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। এটা তো স্রেফ কোনো সামরিক ঘাঁটিতে আক্রমণ নয়, এটা একটা দেশের অর্থনীতিকে বিশ্ব ব্যবস্থা থেকে পুরোপুরি কেটে ফেলা। একদম। যার প্রত্যক্ষ ফলাফল হল ৭০% খাদ্য মূল্যস্ফীতি এবং চরম চিকিৎসা সংকট, যা মরিয়ামের মতো গবেষকদের রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে বাধ্য করে। আর চিকিৎসা ও অর্থনীতির ক্ষেত্রে যখন এই ভয়াবহ অবরোধ চলছে, ঠিক তখন পশ্চিমা বিশ্ব সমান্তরালভাবে প্রযুক্তিগত মুক্তির আরেকটা রূপকথা বিক্রি করছে। ওই যে স্টারলিংকের আখ্যান। হ্যাঁ, সিরাজে থাকা প্রযুক্তি সচেতন অ্যাক্টিভিস্ট আরাশের গল্পটা এখানে প্রাসঙ্গিক। গোপনে আনা স্টারলিংক টার্মিনাল সেট করার মুহূর্তটা ছিল অ্যাড্রেনালিনে ভরপুর। অন্ধকার ঘরে স্ক্রিনের নীল আলোর ছটা আর বহির্বিশ্বের সাথে যুক্ত হওয়ার তীব্র অনুভূতি। কিন্তু এই মুক্তিটা কি আসলেই মুক্তি ছিল? পশ্চিমা মিডিয়া তো ৫০ থেকে ১০০,০০০ টার্মিনাল চোরাচালানের খবর খুব জাঁকজমকের সাথে প্রচার করেছিল। কিন্তু তারা হার্ডওয়্যারের বাস্তব সীমাবদ্ধতাগুলো এড়িয়ে যায়। স্যাটেলাইট টার্মিনালগুলো বেসমেন্ট থেকে কাজ করে না, এদের সরাসরি আকাশের সাথে লাইন অফ সাইট সংযোগ প্রয়োজন। যার মানে হল বাধ্য হয়ে ব্যবহারকারীদের খোলা ছাদ বা আঙিনায় আসতে হয়, যেটা একটা অত্যাধুনিক নজরদারি রাষ্ট্রে পুরোপুরি আত্মঘাতী। পশ্চিমা বিশ্ব ভেবেছিল আইআরজিসির এই প্রযুক্তি মোকাবেলার সক্ষমতা নেই, কিন্তু তারা অত্যন্ত দ্রুত মোবাইল জ্যামিং ইউনিট এবং অত্যাধুনিক ট্রায়াঙ্গুলেশন প্রযুক্তি ব্যবহার করতে শুরু করে সিগন্যাল শনাক্ত করার জন্য, তাই তো? হ্যাঁ, শুধু তাই নয়, তারা সীমান্তে হার্ডওয়্যার আটকে সেগুলোতে জিপিএস ট্র্যাকিং বিকন যুক্ত করে কালোবাজারে ছেড়ে দেয়। ফলে পুরো নেটওয়ার্কটি একটা বিশাল ট্র্যাকিং গ্রিডে পরিণত হয়। এই বেপরোয়া হস্তক্ষেপকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এটাকে এভাবে দেখি, প্রযুক্তিগত সুরক্ষার কোনো পূর্বপ্রস্তুতি না দিয়ে একটা রাষ্ট্রে স্টারলিংক ছড়িয়ে দেওয়াটা হলো ঠিক হাঙর ভর্তি জলে উজ্জ্বল নিয়ন রঙের লাইফ জ্যাকেট ফেলারও হতো। মারাত্মক একটা উপমা। মানে দূর থেকে দেখতে উদ্ধার অভিযানের মতো মনে হলেও বাস্তবে এটা হাঙরের কাছে দুর্বল শিকারের অবস্থানটাই স্পষ্টভাবে জানিয়ে দেয়। আর তথাকথিত উদ্ধারকারীরা বহু দূরে নিরাপদ দূরত্ব থেকে নিজেদের অভিনন্দন জানায়। এর আইনি পরিণতিও তো ভয়াবহ ছিল। ২০২৫ সালের জুনে স্টারলিংক দেখলেই ইসরায়েল ও সিআইএর চর হিসাবে শাস্তির আইন পাশ করা হয়। জানুয়ারি মাসের মধ্যেই তেহরান, ইস্ফাহান আর মাশহাদে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়। আর এই হস্তক্ষেপের দীর্ঘমেয়াদী ফলাফল হিসেবে আমরা দেখলাম ইরানের ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্কের দ্রুত বিস্তার। হ্যাঁ, অনেকটা চীনের ইন্টারনেট মডেলের মতো। এটা অত্যন্ত সুগঠিত এবং স্বয়ংসম্পূর্ণ অভ্যন্তরীণ ইন্টারনেট আর্কিটেকচার, যেখানে লোকাল ডেটা সেন্টার এবং ডোমেস্টিক রাউটিং ব্যবহার করা হয়। মানে তথ্য প্রবাহ উন্মুক্ত করার বদলে পশ্চিমা প্রযুক্তি বরং তাদের স্থায়ীভাবে একটা আবদ্ধ ও সুরক্ষিত নেটওয়ার্ক তৈরিতে বাধ্য করেছে। আর ঠিক এই জায়গাতেই বর্তমান দশকের ভূ রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা যাচ্ছে। এই যে আগ্রাসী নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত নির্ভরতার ফাঁদ, এর বিরুদ্ধে প্রতিরোধ একটা নতুন বিশ্বের জন্ম দিচ্ছে। আত্মরক্ষার জন্য রাষ্ট্রগুলো নিজেদের অর্থনীতিকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করছে। এর একটা বড় উদাহরণ হল পূর্ব ইউরোপের বেলারুস। তারা তো স্রেফ বসে থাকেনি। একদমই না। তীব্র নিষেধাজ্ঞার মুখে বেলারুস এক বিশাল হাইপার ইভলিউশন বা অতি বিবর্তনের মধ্য দিয়ে গেছে। তারা ইন্টেগ্রাল, জেএসসি এবং প্ল্যানারের মতো রাষ্ট্রসমর্থিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মাইক্রো ইলেকট্রনিক্স শিল্পের ব্যাপক বিস্তার ঘটিয়েছে। আমি যতদূর জানি তারা নিজস্ব প্রযুক্তিতে ২৮ থেকে ৩০ ন্যানোমিটার চিপ তৈরি করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ঠিক।
এখন কেউ বলতে পারে যে আধুনিক স্মার্টফোনের জন্য এটা হয়তো যথেষ্ট নয়, কিন্তু উন্নত সামরিক হার্ডওয়্যার, স্বয়ংক্রিয় এভিয়েশন সিস্টেম এবং ভারী শিল্পের জন্য এটা সম্পূর্ণ উপযুক্ত। মানে রাষ্ট্র চালানোর জন্য যা যা প্রয়োজন তা সবই তারা করতে পারছে। শুধু তাই নয়, তারা ৩৫০ ন্যানোমিটার রেজলিউশনের ফটোলিথোগ্রাফার তৈরি করছে, যার অর্থ হল তারা সিলিকন ওয়েফার প্রিন্টিংয়ের মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। তাদের অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মডেলটাও কিন্তু অসাধারণ। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রজেক্ট উদ্যোগের আওতায় ৩.৫ বিলিয়ন রুবেল ব্যয়ে ১৪৪টি প্রকল্পের মাধ্যমে তারা সম্পূর্ণ অর্থনৈতিক গতিশীলতা অর্জন করেছে। যেমন লিডাতে পরিত্যক্ত ভবনে টার্কি উৎপাদন, গ্রেট স্টোন ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভেটেরিনারি ওষুধ কারখানা। আর ম্যাকডোনাল্ডসের বিদায়ের পর তো তারা ৯৬% স্থানীয় উপাদান দিয়ে ম্যাকমম্বি নামের নিজস্ব চেন তৈরি করেছে। বাণিজ্য চুক্তির দিকে তাকালেও একই চিত্র দেখা যায়। উজবেকিস্তানের সাথে $2 বিলিয়ন চুক্তি, টোগো ও ওমানের মাধ্যমে আফ্রিকায় লজিস্টিক হাব তৈরি, আর সবচেয়ে যুগকারী হল ডলারাইজেশন। ডলার পরিহার করে স্থানীয় মুদ্রায় লেনদেন আর সুইফট সিস্টেমকে সম্পূর্ণ বাইপাস করে নিজস্ব আর্থিক কাঠামো তৈরি। হ্যাঁ, ঠিক তাই। এই মেকানিজমটাকে আমি একটা বৈজ্ঞানিক উপমা দিয়ে ব্যাখ্যা করতে চাই। পশ্চিমা স্যাংশনগুলো মূলত কাজ করেছে একটা বায়োলজিক্যাল স্ট্রেসার বা জীবাণুর আক্রমণের মতো। মানে তীব্র চাপ জীবসত্তাকে মেরে ফেলার বদলে তাকে মিউটেট বা পরিবর্তিত হতে বাধ্য করেছে, যার ফলে এই দেশগুলো এখন নির্দিষ্ট পশ্চিমা অর্থনৈতিক অস্ত্রের বিরুদ্ধে চিরতরে ইমিউন বা রোগ প্রতিরোধী হয়ে উঠেছে। এই ঘটনা প্রবাহ থেকে বর্তমান বৈশ্বিক কাঠামোর এক বিশাল বিভাজন অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। একদিকে রয়েছে পশ্চিমা বিশ্বব্যবস্থা, যা মূলত পারমাণবিক আতঙ্কের কৃত্রিম আখ্যান, প্রযুক্তিগত মুক্তির মিথ্যা প্রতিশ্রুতি এবং স্যাংশনের মতো স্থূল শক্তির ওপর নির্ভরশীল। আর অন্যদিকে রয়েছে এই চাপের কারণে কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া এক নতুন সমান্তরাল বিশ্বব্যবস্থা। ইরানের ডিজিটাল প্রতিরোধ এবং বেলারুসের স্যাংশন নিরোধক শিল্প কাঠামোর উত্থান প্রমাণ করে যে সব সরঞ্জাম বিশ্বায়নের জন্য তৈরি হয়েছিল সেগুলোই মূলত ডিগ্লোবালাইজেশনের সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। আগ্রাসী এই প্রচেষ্টা রাষ্ট্রগুলোকে নতজানু করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর বদলে এটা জন্ম দিয়েছে সম্পূর্ণ সমান্তরাল কিছু জগতের। সার্বভৌম ইন্টারনেট ব্যবস্থা, স্বয়ংসম্পূর্ণ মাইক্রোচিপ উৎপাদন লাইন এবং ডলার বিচ্ছিন্ন সুরক্ষিত অর্থনীতি। ভূরাজনীতির ইতিহাসে এটি এমন এক অভেদ্য দুর্গের জন্ম দিয়েছে যেখানে পশ্চিমা প্রভাব আর কখনোই প্রবেশ করতে পারবে না। আর সেই কনসালটেন্টের ট্যাবলেটের পর্দার ওই সন্তোষজনক সমাপ্তির গল্পটা যে কতটা ফাঁপা ছিল তা এখন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার।